বিরতির পর ফিরে এলাম টাফ টক বিতর্ক জমে উঠেছে। সত্যি জ্যোতিপ্রিয় মল্লিক তার ভবিষ্যৎ কি, কোন দিকে এগিয়ে চলেছে রাজ্য রাজনীতি? সত্যি কি এবার শীতকালে রাজনৈতিক বিভিন্ন ঘটনার ঘন ঘটায় উষ্ণতা, আর সেই উষ্ণতার ছোঁয়া কি আমরা সবাই পাবো? অবশ্যই আমাদের সেদিকে চোখ রয়েছে, চোখ থাকবে। বরুণ বিশ্বাস, অনেকে মনে করেন তার হত্যাকারীরা এখনো অধরা। সত্যি কি বরুণ বিশ্বাসের পরিবার তারা কি সত্যি বিচার পাবে? এ নিয়ে আলোচনা করব। আলোচনা জমে উঠেছে, আলোচনা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে বাংলার সেরা প্যানেলিস্টরা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম মুখপাত্র সায়ন ব্যানার্জি এবং আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। আমি একেবারে সরাসরি চলে আসি। প্রথমেই প্রদীপ্ত আপনার কাছে যাব। আমি দেখছিলাম যে আমি সাধারণত জানি যে অনেকে বলেন রাজনীতিবিদরা জনগণের অনেক ক্ষেত্রে গলা কেটে নেয় আর কি, বুঝতেই পারে না জনগণ। মুশকিলটা হচ্ছে গলার চেন নিয়ে যখন কথাবার্তা চলছিল, যে শরীরী ভাষা আমি সবার দেখলাম, সেক্ষেত্রে আমি কিন্তু কেউ গলায় চেন পরে থাকলে তাকে দোষারোপ করব না, এবং বিশেষ করে আজকের মতো দিনে তো দোষারোপ করবই না, একটা উৎসব আমেজ। তা সত্ত্বেও বলবো, সত্যি কি গলার চেন লোহার শেকলকেও হাড় মানাচ্ছে? সত্যি কি তাহলে দামি বিদেশি গাড়ি এখন গ্রাম গঞ্জে ঘুরে বেড়াচ্ছে? মানে যেরকম পাঞ্জাবে হয়েছিল এক সময় গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব, তেমন কি তাহলে একটা টাকার উৎসব গোটা বাংলা জুড়ে? যাক, তাহলে টাকার অভাব বাংলায় নেই আপনি বলছেন, আমি ওইটা মজা হিসেবে বললাম। কিন্তু দেখুন, অন্নপ্রাশনের চেন বামপন্থীদের দেখাতে হয়নি বটে, কিন্তু দুর্নীতি হয়নি। তা সত্ত্বেও কোর্ট কেসে আমরা 8 বছর থেকে 12 বছর রিক্রুটমেন্ট দিতে পারিনি স্কুল শিক্ষায়, সেটা বলতে পারছেন প্রাক্তন একজন মুখ্যমন্ত্রী। সেটা বামপন্থের আমলেই। দুর্নীতি হয়নি বটে, কিন্তু 2200 চাকরি চলে যাচ্ছে 12 বছর পরে, দুর্নীতি হয়নি। ফলে মতাদর্শের পরাকাষ্ঠা নিয়ে যারা বলে, তারা গলি গলি মে শোর হে রাজীব গান্ধী চোর হ্যায় বলার পরেও সেই রাজীব গান্ধীর দলের সঙ্গে নিজের যে ওই প্যারাসাইটের মতন বাঁচার জন্য, শূন্য থেকে উত্তরণের জন্য টুনির মাকে নিয়ে যারা চলে যায় ব্রিগেডে, তাদের ওই জোট করতে হচ্ছে। এখানে আমি শুধুমাত্র সাংবাদিক একটা অনুসন্ধিৎসা থেকে প্রশ্ন করছি। সিপিএম আমলে, মানে বাম আমলে চাকরিতে দুর্নীতি হয়েছে, সেটা মতাদর্শ কারণে, এবং আপনাদের সময় টাকা নিয়ে দুর্নীতি হয়েছে চাকরির, মানে আপনি বলছেন দুর্নীতির রকম ফের, মানে সেই সময় টাকা নেওয়া হয়নি, পার্টি করলে চাকরি পাবে, আর আপনাদের ক্ষেত্রে কি হয়েছে না অন্য কিছু না, টাকা দিয়ে চাকরি পাবেন, মানে তফাৎটা এটাই বলছেন। কিন্তু এটা বলিনি, আমি বলেছি যে কোর্টের আদেশে আমরা 8 থেকে 12 বছর রিক্রুটমেন্ট দিতে পারিনি। আমি জানি না সেখানে কোন দুর্নীতি বা কি হয়েছিল। ফলে আপনি আপনার ওই হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল দিয়ে থিওরি দিয়ে ম্যানেজ করতে পারেন। আপনি বিশ্বাস করেন তো শিক্ষাক্ষেত্রে এবং চালের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে? আমি বিশ্বাস অবিশ্বাসের জায়গায় নেই, আমি একটা দলের মুখপাত্র। আমি এইটা জানি যে আমার জায়গায় যে দুটো শাস্তির কথা আমি প্রথম থেকে বলেছি, আমার দলের কেউ যুক্ত থাকলে আমরা কোনোভাবে রেয়াত করব না। আবার বলছি, শাস্তি যার পাওয়ার কথা যদি হয়ে থাকে তাকে শাস্তি দিতে হবে, কিন্তু যে ন্যারেটিভ বিল্ড আপ হচ্ছে, তার যে পলিটিক্যাল ডাইনামিক্স, সেইটাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কোথাও বিজেপিতে গেলে সে সাধু হয়ে যাচ্ছে, আর কোথাও তৃণমূল বা অন্য দল করলে সে অসাধু হয়ে যাচ্ছে। এই যে ন্যারেটিভ বিল্ড আপটা হচ্ছে, এর বিরোধিতা করছি আমি খুব পরিষ্কার বলছি। ধরুন 72 ঘন্টা আগে নরেন্দ্র মোদী একটা সভা থেকে বললেন যে অজিত পাওয়ারকে আমি জেলে ভরবো। সেই অজিত পাওয়ার দেখা গেল যেই বিজেপিতে এলো, সে হয়ে গেল উপমুখ্যমন্ত্রী। খুব গুরুত্বপূর্ণ সিনড্রোম অজিত পাওয়ার, অর্থাৎ ভাইপো পাওয়ার, অর্থাৎ পাওয়ার আর ভাইপো খুব গুরুত্বপূর্ণ এখন ভারতবর্ষের রাজনীতিতে। আমি একবার চলে যাব সরাসরি তরুণজ্যোতির কাছে। তরুণজ্যোতি, প্রদীপ্তর কথা শুনলে যেটা বিশ্বাস করতে হয় বা বিশ্বাস করতে ইচ্ছে করে, যে সত্যি কোনো দুর্নীতি হয়নি এবং খুব ভালো একটা সুব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। শুধুমাত্র ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি, তারা কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিচ্ছে, এবং এই মুহূর্তে তাদের একমাত্র কাজ এই রাজ্যে শুধুমাত্র ষড়যন্ত্র করে খুব যারা ভালো মানুষ, সজ্জন মানুষ, যারা সত্যি খুব নীতিনিষ্ঠ এবং তার সঙ্গে সঙ্গে তারা অত্যন্ত উদ্যমী মানুষ, অর্থাৎ এই সরকারের যারা মন্ত্রী, তাদের আপনারা শুধু হেনস্থা করছেন। কি বলবেন? ঋতুদা, পশ্চিমবঙ্গে এই 12 বছরের সবুজ বিপ্লব হয়নি তো কি হয়েছে? দুর্নীতির বিপ্লব হয়েছে। আমরা দুষ্টু লোকেরা বলি যে শিল্প আসেনি, মাননীয় মুখ্যমন্ত্রী দুর্নীতিকেই শিল্প বানিয়ে দিয়েছে এই রাজ্যে। দেখো, প্রদীপ্তদা খুব সুন্দর বললো, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ উনি,
উনি বললেন কোর্টের জন্য রিক্রুটমেন্ট হয়নি। আচ্ছা, মানে এডুকেশন ডিপার্টমেন্টের ব্রাত্য বসু দেওয়া তথ্য অনুযায়ী বিধানসভায় দাঁড়িয়ে হচ্ছে 4 লক্ষ শূন্য পদ আছে। 4 লক্ষ শূন্য পদে নিয়োগ কেন হয়নি আমি বলে দিচ্ছি তোমাকে। বা এই 9, 10, 11, 12 বিভিন্ন জায়গায় শূন্য পদ আছে, একবার নিয়োগ হইলো, বছর বছর এসএসসি হবে নাকি? ব্রাত্য বসু বসলো, নিয়োগ হয়নি, এই ব্রাত্য বসুই বসলো। চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে, কিভাবে পাবে বলবো না। মুখ্যমন্ত্রী বলেছিল পাড়ার বকাটে ছেলেদের নিয়ে আসুন, চাকরির ব্যবস্থা করে দেবো। কি করে করবে আমরা দেখেছি। আচ্ছা, কেন নিয়োগ হয়নি? বেসিক জিনিসটা কি, কেন হয়নি? কোর্টের জন্য হয়নি না তো। কোর্ট বলেছে দুর্নীতি আছে। ভদ্রতা রাখো, তোমাকে ভদ্র মানছ, শেষ করতে পরে বলো। এবার ওভারঅল যে ইস্যুগুলো, কেন নিয়োগ হয়নি, নিয়োগ না হওয়ার রিজন কোর্ট না, কোর্টের জন্য হয়নি, কোর্টে মামলা ছিল না, কোর্ট বারবার দিয়েছিল তোমরা ঠিক করো নিয়োগটা কেন হয়নি বলছি। দেখো, এডুকেশন ডিপার্টমেন্টে 4 লক্ষ বললাম আমি, প্রত্যেক জনের মাইনে যদি মিনিমাম 30,000 টাকা করে হয়, 4 লক্ষ শূন্য পদ, 30,000 টাকার চাকরির মাইনে মাসে কত টাকা হচ্ছে, বছরে কত টাকা হচ্ছে? আরে তুমি বলো, এটা দিয়ে চাকরি দিয়ে মানে কাউকে এগিয়ে দেওয়া ইজি, নাকি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারটা ইজি? এটা দিয়ে ইজি নাকি দুর্নীতি করাটা ইজি? কোর্টের ঘাড়ে বন্দুক রাখলে সুবিধা হয়, কোর্ট তো ভোটে দাঁড়ায় না, যে কোর্টকেও তো বলে দেবে না পরিতোষরা যে আমরা কোর্টের জন্য দিতে পারিনি। মুখ্যমন্ত্রী বারবার বলেছে, আমরা বলি না, পরিতোষ আজকে ঘোরাতে চাই, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছে আমরা নিয়োগ করতে চাই, কোর্টে চলে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, যাবে না কেন? দুর্নীতি করতে কে বললো? বিজেপি বলেছিল যে অর্পিতার বাড়িতে 50 কোটি টাকা রেখে আসতে, বিজেপি বলেছিল এই ফকিবুর এই অনুব্রত 150 কোটি টাকা সম্পত্তি করতে, বিজেপি বলেছিল এই সবগুলো চুরি করতে। মুখ্যমন্ত্রী চাইলে তো আটকাতে পারতেন। যেখানে এসএসসি থেকে আরম্ভ করে সেগুলো দুর্নীতি হচ্ছিল, ছাত্রছাত্রীরা চিল্লে বলছিল দিদি দুর্নীতি হচ্ছে, আপনি দেখুন। দিদি গেলেন, পুজোর আগেই একবার গেলেন, ভোটের আগে একবার গেলেন 19-এর, দিয়ে উপদেষ্টা কমিটি অ্যাপয়েন্ট করলেন, দেখা গেল সেই উপদেষ্টা কমিটিতে আরও দুর্নীতিবাজ, সবকটা এখন জেলে আছে। মুখ্যমন্ত্রী চাইতেন তো আটকাতে পারতেন, আটকানোর চেষ্টা করেননি। কেন করেনি? 75%-এর জন্য। 25% ওরা খাক, 75% আসছে। আগে ছবি বিক্রি করে দল চরিত্র দাও। 2014 আগে মুখ্যমন্ত্রী বলতেন আমি যাই না, আমি ছবি বিক্রি করে দল চালাই। 14 পরে যখন গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেনরা জেলে গেল, তখন ছবি কেনার লোক থাকলো না, দুর্নীতি করে দল চলে আজকাল, মানুষ কিচ্ছু বোঝে না। অবশ্যই হবে প্লিজ। আমি বলছি বিজেপির লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা এখানেই, যখন আমি লেফটের 8 থেকে 12 বছরের চাকরি রিক্রুটমেন্টে আদালতে আমি তো আমার যে বিজেপি যখন আমি লেফটকে বলছি সেইটাকে সে কনভার্ট করে কি হয়েছে, ভাষ্য তো সব একই। শাসকের সারা পৃথিবীতে শাসকের ভাষা এক হয়, স্বৈরতন্ত্রে যারা বিশ্বাস করে তাদের সবার ভাষা এক, তাদের সবার চোখের দৃষ্টি এক। আমি একবার চলে যাচ্ছি সায়নের কাছে। সায়ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তরুণজ্যোতি। তিনি বলছেন বিজেপি কি বলেছিল পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর বাড়িতে টাকা রাখতে? আমি বিশ্বাস করি কোনো রাজনৈতিক দলই বলেনি বান্ধবীর বাড়িতে টাকা রাখতে। কিন্তু যেটা খুব সাধারণ মানুষ যেটা জানতে চায়, যে পার্থ চট্টোপাধ্যায় তিনি ধরা পড়লেন মানে কেন্দ্রীয় এজেন্সির কাছে, তারপর তার চাকরিটা গেল মন্ত্রিসভা থেকে, কিন্তু বনমন্ত্রী এখনো পর্যন্ত দাপটের সঙ্গে রয়েছেন, অর্থাৎ খাতায় কলমে কিন্তু তিনি এখনো মন্ত্রী। কোথাও কি মনে হচ্ছে পার্থক্য আছে পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের মধ্যে? অন্য রাজনৈতিক ইকুয়েশন যদি খোলা কথায় তুমি জিজ্ঞাসা করো, প্রথমত আজকে সে বিষয়ে ডিবেট নয়, আমি বলা শুরু করলে আমার 2 মিনিট শেষ হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে যে তুমি যদি লক্ষ্য করো, ওই পার্থক্য লিখতাম না ছোটবেলায় দাগ টেনে লিখতাম, বড়বেলায় বুঝলাম না দাগ টেনে আর লেখা যাবে না, একটাই পয়েন্ট দিয়ে একটা লিখে নিচে লিখতে হবে। তুমি যদি একদিকে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস, আর একদিকে ভাইপোপন্থী তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চোর বলে তুমি ধরো, তুমি দেখবে এদিকে পার্থ চ্যাটার্জি আছে, জ্যোতিপ্রিয় মল্লিক আছে, মলয় ঘটক রয়েছেন, অভিযুক্ত আমি যদি অভিযুক্তের তালিকা ধরি, তার সাথে সুজিত বসু রয়েছেন, তার সাথে অবশ্যই ববি হাকিম রয়েছে। আবার তুমি যদি ডান দিকে চলে আসো, তুমি দেখতে পাবে সেখানে শওকত মোল্লা রয়েছে ভাইপোপন্থীতে, তুমি দেখবে সেখানে সায়নী ঘোষ রয়েছে। এবার আমি তোমাকে 2-3টে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো, শেষ 2-2.5 বছরে যারা জেল খাটছে, তাৎপর্যপূর্ণভাবে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে বলে দিলেন হঠাৎ করে, আজকে না গতকাল, কি অভিষেক ব্যানার্জি আমার দলের নেতা, অভিষেকপন্থী নেতা যারা বিভিন্ন কাজে অভিযুক্ত, তারা মজায় লেপাগলু ডান্সে আছে। সায়নী ঘোষ ঘুরে বেড়ালেন পুজোর সময়, তার আগে বিন্দাসে ঘুরে বেড়ালেন। শওকত মোল্লাকে আমি নিজেকে দেখলাম দার্জিলিংয়ে আরামসে দিন কাটাচ্ছেন, বগলির বখরার মতো চুরি করেছে সবকটা,
কিন্তু জেলে যাচ্ছে যারা, তুমি দেখো খুব ভালো করে, যারা যারা মমতা ব্যানার্জি পন্থী এই পলিটিক্সের মধ্যে রয়েছেন, এবং এটা আমাদের কথা নয়, ববি হাকিমের একের পর এক ইন্টারভিউ চালাও, তুমি দেখতে পাবে ববি হাকিমের বাড়িতে পুলিশ, কেন্দ্রীয় এজেন্সি গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে বসে রয়েছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে কই আপনার নাম তো অভিষেক ব্যানার্জি বললো না, আমার নেতার নাম মমতা ব্যানার্জি। আমাদের কোয়েশ্চেন এখানে নয় ঋতদা, আমরা বলছি পশ্চিমবাংলার বুকে দুর্নীতি হয়েছে, এটা ভুল কথা। পশ্চিমবাংলার বুকে অ্যাডমিটেড প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, যা সরকার স্বীকৃত, স্ট্যাম্প মারা বাংলা ছাপ মেরে দিয়েছে। যে কথা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন, বামফ্রন্টের সময় দুর্নীতি হয়নি, ফান্দে পড়িয়া বগা কাঁদেরে। বামফ্রন্টের সময় তুমি সাংবাদিক, বামফ্রন্টের সময় সবচাইতে বড় আন্দোলন তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছে সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতা ইত্যাদি নিয়ে। একটা তদন্ত, একটা কোনো আন্দোলন হতে পারে, মমতা ব্যানার্জি থেকে শুরু করে যা হতো, সিবিআই চাইতো, ইডি চাইতো, রাস্তা থেকে বেরোলে, কালীঘাট থেকে আসবার সময় বিড়াল টপকে যেত, বলতো হ্যাঁ আমাকে সিবিআই দাও, ইডি দাও, ইডি নয় সিবিআই দাও ইত্যাদি। কোথায় কে কি বলেছে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উনি যে নিয়োগের কথা বললেন, আমরা বলছি যে নিয়োগে দুর্নীতি হয়নি, এই কথা বামফ্রন্ট কোনোদিন বলেছে নাকি? স্বাধীনতার পর থেকে প্রত্যেক কটা স্কুলে তাদের যে গভর্নিং বডিগুলো ছিল, গভর্নিং বডি কলেজের ক্ষেত্রে এখানে যে বডিগুলো থাকে, সেই বডি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতো। তাই যদি বামফ্রন্ট চালাতো, বামফ্রন্ট এসএসসির ব্যবস্থা তৈরি করতো না। এসএসসির মাধ্যমে শেষ 10 বছর আমরা প্রতি বছর নিয়োগ করেছি, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তৈরি হয়েছেন, যাকে আমরা শিক্ষক দিবসে গোটা রাজ্যের লোক নমস্য ব্যক্তি বলে নমস্কার করেন। আমরা বলছি রাজ্যের বুকের ভবিষ্যৎটা কোথায়? তৃণমূল কংগ্রেস ফুরিয়ে যাবে, থাকবে না, থাকবে না, আমি তোমাকে দায়িত্বের সাথে বলছি। এই জ্যোতিপ্রিয় মল্লিকরাই তো বলতেন সিপিএম এর সাথে বসবো না, এখন তো বসছেন, এখন পার্থ চ্যাটার্জি তার বান্ধবী আর ইত্যাদিদের সাথে বসছেন, বসুক। আমরা এই যে ধরো গল্প চলে এলো, সিপিএম এর আমলে দুর্নীতি হয়নি, আপনি ফাইল বের করুন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বসে তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স করছেন, করে বলছেন বাকিবুর রহমানের উত্থান ইত্যাদি ইত্যাদি, কিডনি দিয়েছে, চোখ দিয়েছে, হৃৎপিণ্ড দিয়েছে, প্রত্যেক কটা ফাইল পড়ে আছে রাইটার্স বিল্ডিং এ, একের পর এক ফাইল, প্রত্যেক কটা দপ্তরের। গৌতম দেবের দপ্তর হিডকো নাকি কি দুর্নীতি করেছে, এরকম একটা ফাইল নিয়ে গেলেন, সবটা মিথ্যা, সবটা ভুয়ো। সুরিত দত্ত কয়েকদিন আগে মারা গেছেন, তাপসী মালিকের বাবা আজকে অন্য গল্প বলছেন। সামগ্রিকভাবে গোটা রাজ্যের বুকে একটা শিল্প খেকো আন্দোলন করে, শিল্প তাড়িয়ে রাজ্যটার কোষাগার শূন্য করে দিয়ে, যে প্রশ্ন করছিলেন যে রাজ্যের বুকে কি হলো, আমি হিসেব করছিলাম, রাজ্যের বুকে যার যতটা অকাত, দেখো যে সরকার যা করতে পারে, আমাদের ক্ষমতা ছিল আমরা রেশনিং ব্যবস্থাকে সুদৃঢ় করেছি, আমাদের ক্ষমতা ছিল আমরা সর্বশিক্ষা অভিযান ইত্যাদি ইত্যাদির মাধ্যমে যে প্রাথমিক স্কুল তাকে সুদৃঢ় করেছি, সেক্টর 5 তৈরি করেছি, বিভিন্ন জায়গার কর্মসংস্থান তৈরি করেছি। তুমি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখো, প্রতি বছর নিয়ম করে ক্লাবগুলোকে টাকা দিয়েছে, 300 কোটি টাকা, শেষবারের দুর্গাপুজোর হিসেব। আর কিছু বেশি দিলে মমতা ব্যানার্জি নিজে এখান থেকে চন্দ্রযান পাঠাতে পারতেন, উনি তো সব বোঝেন। আমি তোমাকে বলছি, প্রতি বছর নিয়ম করে ক্লাবগুলোকে টাকা, প্রতি বছর নিয়ম করে দুর্গাপুজোর কমিটিগুলোকে টাকা, প্রতি বছর নিয়ম করে এখানে ফেস্টিভ্যাল ওখানে ফেস্টিভ্যাল। আমি তো জানি না রেড রোড থেকে বাঁশগুলো বাঁধে কেন, কারণ রাজ্যের বুকে মানুষ না খেতে পেয়ে মরুক আর এসএসসির ধর্নার ওখানে চলুক, ওখানে উৎসব হতে থাকছে। রাজ্যের বুকের যে আমাদের পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্ম, এই প্রজন্মের কি হবে? তোমার যে দর্শক যারা আজকে দেখছেন, যাদের বয়স 20 থেকে 30, 32, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লাইফ সেট করে নিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে নিজের লাইফ সেট করে নিয়েছেন, অনুব্রত মণ্ডলের মেয়েও নিজের লাইফ সেট করে নিয়েছিলেন, এখন কিছুদিনের জন্য জেল খাটতে গেছেন। কিন্তু এ রাজ্যের বুকের কোটি কোটি বেকার যুবক যুবতীরা, তারা আজকে জানতে চাইছে। বিজেপির প্রতিনিধি যে কথা বললেন, আমরা তো আজকে বলছি, এই যে দেখো, সত্যি কথা তুমি বলো তো, তোমার কি মনে হয় না দুদিন পরে যে চুরি করবে তার আর ভয় লাগবে? সারদা, রোজভ্যালি, নারদা, আইকোর, গরু, বালি, কয়লা, এসএসসি, টেট, শিক্ষক নিয়োগ ইত্যাদি ইত্যাদি ভরে গেল, কিন্তু আলটিমেটলি এগুলোর কোনো কনক্লুশন নেই। এবং তৃণমূল আজকে সত্যি বলবার হাতিয়ার পাচ্ছে যে হ্যাঁ, আমাকে তো হেনস্থা করবার জন্যই ডাকছে। তৃণমূলের প্রতিনিধি এখানে সগর্বে বসে বলছেন। আমি তোমাকে একটা কথা বলছি, আমি তোমার কাছে এই প্রশ্ন রাখছি, তুমি দীর্ঘদিনের সাংবাদিক, তুমি তোমার সাংবাদিকতার জীবনকে প্রশ্ন করে একবার দেখো। বামফ্রন্টের সময় কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, বিজেপি বা সিপিআইএম, বিজেপি তখন সেই অর্থে নেই। এইভাবে কোন দলের মুখপাত্র কোথাও বসে বলতে পেরেছেন যে হ্যাঁ, ওই দলের লোক তো আমার দলে বসে আছে, সেই দলের লোক আবার স্পিকার বিধানসভার অভ্যন্তরে বলছেন না না, সে তো আমার দলে নেই? কিছু রয়েছে রাজনীতি, বাংলার রাজনীতিতে এরা কিছু রেখেছে, মোরালিটি, এথিক্স বলে রাজনীতির কিছু অবশিষ্ট আছে। এই টাইমটা একটু দেখবে তো, তোমার তো টাইম দেখার কাজ না, ফলে সেই টাইমটা অবশ্যই দেখো, এখন অবশ্যই না, ফাইল দেখার দরকার পড়ে না। যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইন্টারভিউ দিয়ে বলছেন যে আমার আমলে আমি 8 থেকে 12 বছর চাকরি দিতে পারিনি কারণ কোর্টে কেস চলছে, দুর্নীতি হয়নি, এদিকে কোর্টে কেস চলছে, ঠিক তেমন ভাবেই ফাইল বার করতে পারে না। যখন জাস্টিস স্ট্যান্ডার্ড 2012 সালে এসে কথা বলি, ফাইলটা বার করতে পারবেই না।
দাদা এখানে আমাকে বামেরা ট্যান্ডন বাবু যখন অখণ্ড মেদিনীপুরের 2200 চাকরি 12 বছর পরে গিয়ে ক্যান্সেল করে দিচ্ছেন তখন ফাইল বার করতে পড়ে না, তার কারণ অলরেডি সেটা এস্টাবলিশড। এই দুর্নীতিটা কে করেছে? এই দুর্নীতিটা কে করেছে নাকি টেকনিক্যাল কিছু কোনটা বলছো? টেকনিক্যাল কি? আরে আমার কি ফাইলগুলো বার করতে কি কেস লাগবে? ফাইলগুলো বার করতে অনেক জিজ্ঞেস করছি, যে 7টা ফাইল নিয়ে ওরা বার করেছিল হচ্ছে কংগ্রেসের বিরুদ্ধে, যখন ওরা ক্ষমতায় এসে 7টা ফাইল তৈরি করেছিল, সেই 7টা কমিশনের কি হলো সেটা আগে জানো? যে কমিশনগুলো এখনো ক্ষমতায় আছে, কিন্তু 34 বছর ক্রস প্লাস 12 বছর ক্রস সেন্ট্রাল কমিটি আছে এদের, আজ অব্দি 7খানা যে কমিটি করেছিল ওরা সেই কংগ্রেসের আমাকে যেতে হবে কোশ্চেনের কাছে। অপিলা বই পড়েনি, কোন একটা অর্থমন্ত্রীর বই অপিলা চপিলাও পড়েনি, যে অপিলা চপিলা তোমার সময় কথা বলি, তোমার সমস্যা হচ্ছে কি জানো? সিপিএম এর সমস্যা মতাদর্শ নিয়ে মতাদর্শকে জলাঞ্জলি দিয়ে তারা গালিগালি মে করার পর তাদের সঙ্গে চিৎকার করে দেখতে পায়, তাদের আশ্রয় যে জেলের মধ্যেই হয়, এ নিয়েও কোনো সন্দেহ নেই। আমি একবার কৌস্তবের কাছে চলে যাচ্ছি। কৌস্তব, আইনজীবী হিসেবে প্রশ্ন করব। আমার সায়নের কথা শুনতে শুনতে বিশ্বাস হচ্ছিল যে হয়তো সেই দিন চলে আসবে যখন আর কৌস্তব পাগড়ি পরে থাকবে না, চুলে বিলি কাটতে কাটতে চিন্তামগ্নভাবে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি সায়নের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে সরকারটা এক্ষুনি পড়ে যাবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা আইনজীবী কৌস্তবকেও প্রশ্ন আমার, এবং রাজনীতিবিদ হিসেবেও প্রশ্ন। বলছে দুটো তালিকা রয়েছে, আবার অনেকেই বলছেন কেন্দ্রীয় এজেন্সিরও দুটো তালিকা আছে। একটা ভিভিআইপি তালিকা, যেখানে কেন্দ্রীয় এজেন্সি নোটিশ দেবে, সমন করবে, কোর্টে যাওয়ার সুযোগ করে দেবে এবং তাকে গ্রেফতার করতে হবে না, এটা একটা কেন্দ্রীয় এজেন্সির তালিকা। অপর তালিকায় হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো রাত্রিবেলায় 3:27 ঘেঁটি ধরে বিড়ালের মতো তুলে নিয়ে চলে আসবে। দুটো তালিকা, একটা ভিভিআইপি, একটা সাধারণ তালিকা। আবার সায়নের সঙ্গে যোগ করেছে 14-এরও নাকি দুটো তালিকা আছে। সত্যি কি এগুলো বিশ্বাস করো? এ তো নতুন কিছু না। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকজনদের পোস্টার ছাপাতে হয়েছে, তৃণমূলে দিদি শেষ কথা বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলবে। তৃণমূল কংগ্রেসে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং মুখ দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা ভোট চাইতে যান, তাদের সবারই একটা অগাধ বিশ্বাস আস্থার জায়গা আছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বময় কর্তৃত্বের তো টানা কোথাও নতুন তৃণমূল বলে একটা পড়ে গেল, তারা নতুন পার্টি তৈরি হয়েছে বলে নতুন তৃণমূল, তখনই পাল্টা পোস্টার পড়লো দিদি শেষ কথা বলবে। কদিন আগে তৃণমূলের এক মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, নতুন তৃণমূলের কথা বলে দিলেন, বলে যা হয়েছে 21-এর আগে হয়েছে। রতিন ঘোষ বলছে 21-এর আগে যা হয়েছে আমি বলতে পারবো না এখন। এই যে একটা ডিস্টিংশন তৈরি করে দেওয়া, বা এই যে দলের কর্তৃত্বের লড়াই, এটা তো আমার আপনাকে আলাদা করে বলতে হচ্ছে না, সবাই দেখতে পাচ্ছে। এখন তৃণমূলের তো এই ধরনের ছেদযুক্তি আসবে, যেই দলের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় হয়, সেই দলের আর যুক্তি আর তাদের আর কথাবার্তা। মানে ভূপেশ বাঘেলের ক্ষেত্রে তুমি একই কথা বলছো, তাই তো? আমি শেষ তোমাকে ধরিয়ে দিলাম। আমি বলে তোমার সময়, দাদা আমার সময়ও বলেছিল না, বলেছিল বলে আমি জাস্ট বলে দিলাম ভূপেশ বাঘেলকে কি একই লপ্তে ফেলছো নাকি চিদম্বরম জি কে একই লপ্তে ফেলছো? ক্লাসরুমে বসে নেই আমরা, একটা সিরিয়াস ডিবেট, সিরিয়াস ডিবেটই বলছি। আমি তা বলছি না, আমি তোমাকে শুধু ধরিয়ে দিলাম যে তুমি কি ভূপেশ বাঘেলের ক্ষেত্রে একই কথা বলবে নাকি তোমার ওই বনেটে উঠে ধাক্কা মারাটাকে, বনেটে উঠে ধাক্কা মারাটাকে কোনটা বলবে বলো? হয়েছে বলি এবারে, বলো প্লিজ। প্রথম কথা, আমি বনেটে উঠিনি। হ্যাঁ, আমি যেটা করেছিলাম খুব গর্বের সাথে করেছি, আমি চিদম্বরম সাহেবকে ওখানে বলেছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম, খুব গর্বের সাথে করেছি। ভেরি গুড। নাম্বার 2, একটু বুঝতে হয় এই সমস্যাটা হচ্ছে যেই দলের, আবার বলছি, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, আবার বলেনি। তবে রাজনৈতিক ইতিহাসে কিন্তু গাড়ির বনেটের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে বলছে তার দলের নেত্রী গাড়ির বনেট ওঠে নেচেছে, তো যাই হোক, আমি সেই বলছি সেটা তো সত্য। আমি বলছি ভূপেশ বাঘেলেরটাও সত্য কি? বনেটে চড়িয়েছিলে বলে মুখ্যমন্ত্রী হয়েছে, আজকে আমাকে বলছো, পরে আমাকে তখন বলতে হবে, ওই জন্য বলছি খোঁজেই যাবে। কতদিন পাগড়িটা বেঁধে রাখো, এখন তো তাক দেখা যাচ্ছে। আমি একটু বলে নি, সেটাই বলছি ভূপেশ বাঘেলকে নিয়ে। আমার চুল নিয়ে এত কনসার্ন না থেকে যদি চুরি গুলো নিয়ে তোমাদের সরকার বা দলের একটু কনসার্ন থাকতো, বাংলার অনেক মঙ্গল। আমি একটু বুঝিয়ে দিই, তুমি প্রদীপ্তদা, তুমি অধ্যাপক, তোমার বোঝানোর আমাকে কাজ, কিন্তু আজকে দুর্ভাগ্য আমাকে তোমাকে বোঝাতে। আমি জিজ্ঞেস করছি ভূপেশ বাঘেল, বোঝাচ্ছি। ভূপেশ বাঘেলকে কেন্দ্র করে যে ইনভেস্টিগেশনটার কথা হচ্ছে, সেই ইনভেস্টিগেশনটা ইজ আ সুমোটো ইনভেস্টিগেশন বাই দি এজেন্সি। এই যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে, যে ইনভেস্টিগেশন নিয়ে তোমাদের এত চিৎকার চেল্লামিল্লি,
প্রত্যেকটা ইনভেস্টিগেশন ইজ বাই অ্যান অর্ডার অবশ্যই, অফ দি অনারেবল অবশ্যই, কোর্ট, কৌস্তব, আর কৌস্তব। সেটা মনিটর করছে হাইকোর্ট। কৌস্তব, এই বেসিক আমরা ফিরে জায়গা আসি, যদি আমরা বেকার এই থাকে, আমি এই বলবো, বেসিক প্রদীপ্ত, জায়গাটা যদি প্রদীপ্ত, আমি তোমার কাছে আসবো, প্রদীপ্ত, না না ভূপেশ বাগেল তো তার মানে ইডি না। কথা বলবে তুমি নতুন তুমি তৃণমূল কে? দিদি শেষ আরে কথা তুমি বলবে। কে বলো তো? আমি তুমি কৌস্তব কে? বলছি, আমি তুমি প্রদীপ্ত মুখার্জি। তুমি আচ্ছা আমরা আমরা তোমাদের ব্যক্তিগত না না আমরা আমি আন্দোলন প্রদীপ্ত প্রদীপ্ত এক মিনিট আন্দোলন করবো আমি না আমি এই প্রদীপ্ত বয়সে গিয়ে। প্রদীপ্ত এক মিনিট কৌস্তব তুমি তোমার বক্তব্যটা শেষ করো। তোমার বক্তব্যের যে অংশটা আমি শেষে আবার আমি তোমার জন্য বলছি, এটা আমার কথা নয়। তুমি বলছো যে নিয়ম শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিনারি কমিটিতে সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব এই অবধি বলেছিলে, তারপর থেকে হ্যাঁ আমি বলছি তো, যেই দলের পার্থ চট্টোপাধ্যায় ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান, সেই দলের ডিসিপ্লিনের কি অবস্থা হবে দেখাই যাচ্ছে। ঋতুদা, সব থেকে আমরা এতক্ষণ ধরে অনেক হাসি মজার অনেক কিছুর কথাবার্তা বললাম, দলের বেশ কিছু সিনিয়র নেতা, সরকারের বেশ কিছু সিনিয়র মন্ত্রী, বেশ কিছু রেসপন্সিবল মানুষজন যাদের দিকে মানুষ চেয়ে থাকে, তাকিয়ে থাকে। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, শিল্প দপ্তরের মন্ত্রী ছিলেন, এ তো রাস্তার যে কোনো টম ডিক অ্যান্ড হ্যারি নয়। এ যখন ধরা পড়ছে কোন দলকে রিপ্রেজেন্ট করছে, যেই দলের সর্বময় কর্ত্রী, উনি বলেছিলেন যে আমাকে দেখে আপনারা ভোট দিন, কাউকে দেখে ভোট দিতে হবে না। যখন লোকজনকে টিভির সামনে হাত পেতে টাকা নিতে দেখা গেল, তোয়ালে মুড়ে টাকা নিতে দেখা গেল, যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক আছে সে স্টিং অপারেশনটাকে কেন্দ্র করে, এই জায়গায় দাঁড়িয়ে সেখানেও কিন্তু এমন অনেক বক্তব্য শোনা যায় যে সেখানেও ভাইপো তৃণমূল আর পিসি তৃণমূলের মধ্যে একটা কর্তৃত্বের বিষয়ে জায়গা আছে, এটার পেছনে একটা আছে। যাই হোক, সেটা সময় সময় আমরা ওটা নিয়ে বিন্দুমাত্র একদম চিন্তিতও নই, আমাদের ভাবনা চিন্তার জায়গাও নেই। যদি কেউ চুরি করে থাকে সে জেলে যাবে। আমি বলছি, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের মতন লোকজনরা যারা এই পাহাড় প্রমাণ দুর্নীতির সাথে যুক্ত, দিনের পর দিন হয়েছে, এদেরকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাউকে দেখে ভোট দিতে হবে না, আমাকে দেখে ভোট দিন। তৃণমূল নেতারা একটা প্রেস কনফারেন্স করতে গেলে 100 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার কথা বলে। জলের এক ঢোক জল গিলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলের ঢোক গিলছে। না সেটা তো হতেই পারে, আপত্তি তো থাকা, তা বলছি না, আমরা তাহলে কেন আপত্তি জানাবো? সবকিছু তো যদি অনুপ্রেরণা, চুরি থেকে অনুপ্রেরণা বাদ যেতে পারে? চুরি থেকে অনুপ্রেরণা কোনোদিনও বাদ যেতে পারে? মন্ত্রিসভার কালেকটিভ রেসপন্সিবিলিটি লাইস উইথ দি চিফ মিনিস্টার। এই দায় থেকে মুখ্যমন্ত্রী কোনো হাত ঝেড়ে যেতে পারে? এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনজন চারজন ইভেন অ্যাঙ্কার যখন বলছে যে স্বৈরতান্ত্রিক শাসকরা একই ভাষায় কথা বলে, তাতে কি অসুবিধা? আমি বলছি তাহলে আমাকে তো সুযোগ দিতে হবে। অসুবিধা কি? আমার অসুবিধা নেই, আমার কারণ তার আগে আমি কথা বলছিলাম। না না রায় লাগে কারণ আমি কথা বলছিলাম। না 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 করলে হবে না। স্বৈরতান্ত্রিক আপনি কাকে বললেন? না না আমি তো সে মানেই করিনি, সে সাহসী তো আমার নেই। না না আপনি কি বললেন? সুযোগটা দিতে আমার আমার প্রশ্নটা করতে হবে, আমি প্রশ্ন করতে দেবো, আমি আমার বক্তব্য রাখার সময় একবারও একটা জায়গা পাচ্ছি না যেখানে অ্যাঙ্কার ডিস্টার্ব করছে। না আমি কি ডিস্টার্ব না আমি দেখছি এই যে এইখানেই এবং সবথেকে বড় কথা না 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 প্রথমে আমি প্রথমত দেব। দুঃখিত প্রদীপ্ত, এতগুলো প্রোগ্রাম আপনার সঙ্গে করেছি, আপনি রাষ্ট্রবিজ্ঞানের একজন বিদগ্ধ মানুষ, সেখানে বিখ্যাত কোটেশন যে সারা পৃথিবীর সব শাসকেরই চোখের ভাষা এক, এটা আপনি জানেন না? অবশ্যই জানি। তাহলে আপনি বলে দিন, আমি একটু বলে দিই, আপনি মানে করছি একটুখানি বলে দিই, বললে ঠিক আছে একটু বলে দিই। মুশকিলটা হচ্ছে যখন আমি তরুণ ভাইকে কিছু বলছিলাম তখন আপনি আমাকে আমি বলে দিই প্লিজ প্লিজ দর্শক বন্ধুরা একটু রিক্যাপ করবেন যারা ফেসবুকে দেখছেন, তাহলে না দাদা নিজের জায়গাটাকে ঢাকার জন্য আমার উপর চাপিয়ে দেবেন না প্লিজ। আমি বলছি যেটা যে আপনি যখন আমার কথা বলছি আমি এবং তরুণকে বলছি তখন তো দেবেন তো শাসকের যে স্বৈরাচার আপনি সেখানে মিলিয়েছেন আমার কথার সঙ্গে, সেটা আমি বলার চেষ্টা করছি। বলে আমি আমার দেখুন দেশের গণতন্ত্রের সূচক যতই কমুক না কেন, সাংবাদিকতার স্বাধীনতা যতই রাজ্য বাইরে না, সেইখানে প্রদীপ্ত অ্যাঙ্কার কি বলবে সেটা অ্যাঙ্কারের উপর ছেড়ে দেব। না না আপনি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনার মতো বিদগ্ধ মানুষ কি বলছেন। না আমার বক্তব্যটা হচ্ছে একটু রিক্যাপ করে দেখ। না না আপনার কোন কথাতে এত আপত্তি হচ্ছে?
আমার আপত্তি তো বোঝালাম আপনাকে, তারপরে যদি আপনি বুঝতে না পারেন আমার দুর্ভাগ্য। আমি শাসকের চোখের ভাষা নিয়ে, আমার কখনো শাসকের চোখের ভাষা নিয়ে কথা নেই। আপনারা প্রশ্ন করছেন বলেই তো আজকে এখানে এই প্রশ্নের জায়গা তৈরি হচ্ছে। না এবার প্রদীপ্ত যে প্রশ্ন আসে, বক্তব্য হচ্ছে যে যখন আপনি অ্যাম্পেল টাইম নিয়ে কথা বলছেন, সবাইকে এক সময় দেওয়া হচ্ছে, আমার উত্তরের সময়টা তো আমাকে দিতে হবে। অবশ্যই আপনাকে দেওয়া হয়নি, একদমই নয়। অবশ্যই দিয়েছে। আপনি প্রথম যখন শুরু করেছেন দেখে নেবেন কতটা বলেছেন, প্রথমটা আপনি সবার বেশি শুরু করেছেন। প্রদীপ্ত আমি আপনার কাছে আসছি। প্রদীপ্ত, তাহলে কি আমরা একটা যুগসন্ধির সামনে দাঁড়িয়ে আছি? মানে সব বক্তাদের বক্তব্য শুনে যে যুগসন্ধিটা রাজ্যকে বা রাজ্যের রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথাগুলো কৌস্তব বললেন, সায়ন বললেন, তরুণজ্যোতি বলছেন, আমরা কি একটা যুগসন্ধির মধ্যে দিয়ে যাচ্ছি? না, সেই যুগসন্ধির মধ্যে দিয়ে সত্যি যাচ্ছি যখন কোনো ছাত্র নেতা না হয়েও ছাত্র সম্মেলনে চলে যান এবং সেখানে গিয়ে তাকে দেখতে হয় যে সে ছাত্র বিরোধী কথাবার্তা বলছে, এবং তারপরে তাকে এখানে বসিয়ে আমাকে প্রমাণ করতে হয় ডিসিপ্লিনারি কমিটির কে কি রয়েছে। যে ডিসিপ্লিনারি কমিটি তাকে ব্যান করে দিচ্ছে, তার কথা নিয়ে আপনাকে এত বেশি কথা বলতে হচ্ছে। ফলে আমি খুব সোজাসুজি কথা বলতে ভালোবাসি, আমি বলে দিয়েছি। কিন্তু যুগসন্ধি আমি এইভাবে দেখতে পাই যে যখন একজন সিপিএম এর মুখপাত্র বুক বাজিয়ে বলে যে আমাদের সময় দুর্নীতি হয়নি, ফাইল বার করো। এই যে ফাইল বার করা নিয়ে কথা, সেই জন্য তো শূন্যের আসলে গিয়ে ওখানে টুনির মাকে নিয়ে সভা করতে হচ্ছে, এবং যারা বারবার সত্যের পরাকাষ্ঠা নিয়ে কথা বলেছে, মতাদর্শের পরাকাষ্ঠা নিয়ে কথা বলেছে, যাদের সব থেকে বেশি চোর ডাইনি বলেছে, তাদের সঙ্গে ঘর করার জন্য বসে রয়েছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে হারাতে হয়। মুশকিলটা কোথায় জানেন? মুশকিলটা হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর এদের বড় অভাব, মিডিয়ায় টিকে থাকার বড় স্বভাব। এই যে অভাব আর স্বভাবের মধ্যে যে ছোট্ট পার্থক্য, সেখানে রয়েছে মানুষের একটা ভোট, যে ভোটটা নিতে এরা মানে অস্থির হয়ে উঠেছে, যে কোনো মূল্যে পাওয়ার চেষ্টা করছে। কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা আছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলার চেষ্টা করছি এবং বারবার বলছি, তদন্তে আমরা গাফিলতি করছি না, আমরা তদন্তে কোনোভাবে কিছু আটকানোর চেষ্টা করছি না, আমরা যথাযোগ্য স্বভাবের আমাদের জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি যে ভাই তুমি তদন্ত করো। এবং আমি আমার এইখানে আপনি যখন প্রথমের কথা বলেন, সেই প্রথমে বলুন, আমি এটাও বলেছি যে দোষী তার শাস্তি হোক, এবং নাম করে বলেছি। ফলে আমরা তো কোথাও আটকাচ্ছি না। আমরা যখন পাঁচিল টপকে ইডি সিবিআই চলে যাচ্ছে, তখন সেইখানে পুরো দল দিয়ে ঘিরে দিচ্ছি না, আমরা আমাদের মতন আন্দোলন করছি। আমরা দিল্লিতে একরকম পলিসি করছি না, আমরা করছি না একরকম কেরালায়, একরকম ত্রিপুরায়, একরকম পশ্চিমবঙ্গে। আমাদের খুব পরিষ্কার কথা, আমরা পরিষ্কার কথা বলছি যে দিল্লিতে যেটা হয়েছে, যেটা ওই চিদম্বরমজির ক্ষেত্রে, আমার বক্তব্য খুব পরিষ্কার যে আমরা যদি দোষী হই, আমাদের শাস্তি দুভাবে হোক, একটা আদালতের ভিত্তিতে হোক, একটা হোক মানুষের ভিত্তিতে। কিন্তু আমরা এই যে এই একটা ছেদ কেটে দিয়ে এদিকে অভিষেকপন্থী, এদিকে মমতাপন্থী, কুন্তল যখন গ্রেপ্তার হচ্ছে তখন অভিষেকপন্থী হচ্ছে, আবার তখন আবার অভিষেক চলে আসছে, যখন সায়নী আসছে যাচ্ছে, সে যখন গ্রেপ্তারের দিকে যাচ্ছে তখন একরকম চিত্রনাট্য প্রচার করছি, আমার ফেসবুকে কত লাইক হবে তার ভিত্তিতে আমি কত আয় করব। আবার যখন আমার দেখছি সায়নী ছাড়া পেয়ে যাচ্ছে, তখন আবার আরেকটা ন্যারেটিভ সেট করছি, আরে সায়নী তো ছাড়া পেয়ে গেল, তাহলে মমতাপন্থী অভিষেকপন্থীর মধ্যে ভাগ করে দাও। এই ছক মানুষ বুঝে গেছে, এবং সেই জন্যই ছক বুঝে এরা যে একটা এলিটিস্ট কালচার তৈরি করছে, শ্রেণীহীন শোষণহীন সমাজ তৈরি করতে গিয়ে সেই এলিটিস্ট কালচারকে রিজেক্ট করে দিয়েছে এবং রাইজ অফ দ্য মাস হয়েছে। সেই রাইজ অফ দ্য মাস হওয়াতে এদের প্রবলেমটা হচ্ছে, এবং সেই কারণেই যখন পার্থ বলে কোনো আর একজন ওই হুগলির কোনো নেতা, যুব নেতা গ্রেপ্তার হচ্ছে, তখন বলা হচ্ছে ত্রিপুরায় কে প্রচারে টাকা দিয়েছিল, কুন্তলের টাকা কোথায় গেছিল, কে নিয়েছিল সেখানে। মুশকিলটা হচ্ছে এইভাবে অভিষেকপন্থী এবং তৃণমূলপন্থী বা মমতাপন্থী ভাগ করে তৃণমূলকে ভাগ করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে শূন্যের ভিত্তিতে আমি গোল গোল ঘুরে আমি ওই গলি গলি মে চোর হে রাজীব গান্ধী চোর হে পড়ার পরে তাদের সঙ্গে একসঙ্গে বসে ভোটটা করতে পারি, আবার বাজপেয়ীজির সঙ্গে হাত ধরার চেষ্টাও করতে পারি। বলছে বাইরের রাজ্যে তো ওরা নাকি আলাদা আলাদা রকম করে না। বলছি দিল্লি প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম কি? আমি কুইজের প্রশ্ন করা যাবে না, কুইজের প্রশ্ন করা যাবে না। আমি আমি এবার আমার একটা কথা মনে পড়ে গেল, গলি গলি মে চোর হে রাজীব গান্ধী চোরে, ঠিক তেমন ভাবেই কালীঘাটের ময়না সত্য কথা কয় না বলা রেজ্জাক মোল্লা 2016 থেকে 2021 সালে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার মন্ত্রী। আমাদের ফাইল বের করবার কথা ছিল না, কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। হিটকোর সামনে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো ফাইল দাঁড়িয়ে বলেছিলেন
বলেছিলেন ক্ষমতায় আসলে প্রত্যেক যেমন কটা গৌতম ফাইল দেব বের ছেঁড়া কাগজ বা পোড়া এবং কাগজ। এবং 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 তুমি নিশ্চয়ই আমি মনে ছিলাম আছে, ওই আমি press just- আমি just conference-এ, আমার মনে আছে। এক্স্যাক্টলি এবং তুমি মনে করে দেখো তুমি তখন প্রেস কনফারেন্সে ছিল, তোমাকে তখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এইভাবে বলতো না, এখন বলছে কারণ তুমি প্রশ্ন করছো তাই জন্য না, বলছি। তখন CPM আমি CPM বলছি নেতারা বলতেন। বলতেন কিন্তু সিপিএম আমি তো তাই বলি, আমি তোমাকে শাসকের গোটা পৃথিবীতে ভাষা এক। কিন্তু তাহলে তুমি এটাও স্বীকার করে নাও একবারের জন্য সিপিআইএম সরকারি বিজ্ঞাপন অথবা যে কোনো জায়গায় লাইব্রেরিতে কোন কাগজ রাখা যাবে আর কোন কাগজ রাখা যাবে না, গণশক্তিতে মোদিজির আমার কথা বিজ্ঞাপনটা দিতে আমার পারে। কথা আমার কথা দেখালে গণশক্তিতে তবেই মোদিজির আমার কথা বিজ্ঞাপনটা দেখালে দিতে পারে। তবেই আমি সরকারের বিজ্ঞাপন দেবো, এটাও সিপিএম অবশ্যই। বেলায় কিন্তু আচ্ছা আমি না একটা জিনিস একটা আমি কারেক্ট একটু করে দিই, একটা বলো, জিনিস বলো। এটা আমি প্রচুর তৃণমূলের লোকজনদের দেখেছি, কিছু হলে কৌস্তবের টিআরপি, প্লিজ একটু জেনে রাখা উচিত কোনো ব্যক্তির টিআরপি হয় না, টেলিভিশন রেটিং পয়েন্টটা চ্যানেলের হয়। না, না, সেটা তো খুব স্বাভাবিক। মাতে এত আরে, প্রসঙ্গ খুব কেন? কৌস্তব এখানে যারা আছে প্রত্যেকেই অত্যন্ত জনপ্রিয়। আমি বলছি এটা এইটা তুমি এবার বললাম যে চ্যানেলের TRP হয়। অ্যাডভোকেটের সমস্যা হচ্ছে যে সবকিছুর একটা আইনগত দিক খুঁজে বার করা। রাজ্যের ভাবাদর্শ, এটা basic ভাবাদর্শটা জায়গাটা বোঝে। বলে। ভাবাদর্শটা বোঝার ক্ষমতা আমি তোমার সবাই আছে। এক এক করে না, কথা একটা বলি। ছোট্ট হ্যাঁ। জিনিস দাদা বলা আছে, এতক্ষণ ধরে শুনলাম, হ্যাঁ, আমি আবার বললাম প্রবীরদা অত্যন্ত ভালো বলে, আমি এতগুলো কথা বলার দরকার নেই তো। দেখো, প্রাইমারিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে দেখেছি আমরা। আমাদের পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী, তার বাড়িতে অনেক কিছু থাকতে পারে, অ্যাডমিট কার্ড ওএমআর শিটের কপি থাকতে পারে না, সেটা আমরা দেখেছি। আমরা দেখলাম ব্যতিক্রমী নিয়োগ বলে দুর্নীতিগ্রস্ত নিয়োগদের রেখে দেওয়ার জন্য ক্যাবিনেটের সিদ্ধান্ত, 300 কোটি টাকা বছরে খরচার প্রস্তাব পাস হয়ে গেল। ক্যাবিনেটের শীর্ষে কে আছে? মুখ্যমন্ত্রী। এজি অ্যাডভোকেট জেনারেল রেকমেন্ডেশন চাওয়া হলো, উনি বললেন নো নো ইট ক্যান বি ডান, অ্যাপ্রুভাল চলে আসলো, ক্যাবিনেট ডিসিশন হলো। আচ্ছা, বারবার পরিপ্তারা বলছে আমরা তদন্ত তো আটকায়নি, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তৃণমূলের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে তদন্ত করছিল, করতে করতে একদম দুর্দান্ত ইনফরমেশনগুলো পেলো, তারপর আর এগোলো না, তাপস সাহাকে অ্যারেস্ট করলো না, সেটা সিবিআইয়ের কাছে গেল। আজ পর্যন্ত এসিবি সিবিআইকে ফাইল হ্যান্ড ওভার করেনি, উল্টে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছে, না না তদন্ত সিবিআইকে না যাবে না। আচ্ছা, এই রাজ্য সরকার বারবার সিবিআই তদন্ত আটকানোর জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ছুটেছে আমার তোমার করের টাকা নষ্ট করে। এরা বলে কি করে যে আমরা তদন্ত থেকে সহযোগিতা করছি, আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, সত্যটাকে ঢাকার জন্য লুকানোর জন্য যা যা করা তাই তাই করছে। আজকে প্রযুক্তরা কথা বলছে, দেখো কালি ডাইনি অনেক কথা হচ্ছে, সেমভাবে এত জ্বালাতন এত আমি একটা অদ্ভুত জায়গায় বসে আছি, আমার এই পাশে যারা আছে আর প্রচুর লড়াই করছে এখানে, ওদিকে আবার জোট, ওদিকে একজনের থেকে না, বলছে আবার political উল্টো vendetta, অভিযোগটাও আছে, আন্ডার টেবিল কারোর সঙ্গে কারোর আবার পরিষ্কার setting আছে। দেখা যাচ্ছে পলিটিক্যাল দুটো ভেন্ডেটা। ফর্দ কৌস্তব আছে। এখানে বলছে, কৌস্তব এখন মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বসছে, যদিও আইনজীবী, আমার অত্যন্ত ভালো বন্ধু। না, আমার কংগ্রেসি কংগ্রেসি আইডেন্টিটি আইনজীবী আছে ওর অবভিয়াসলি। কেসি বেণুগোপালের কথা হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটা। সেই যে প্রেস কনফারেন্স ছিল সেখানে সিপিআই এরও সাইনটা ছিল, এই ছোটলাল জোট সঙ্গে এখানে লড়াইটা করছে। অবশ্যই। rock fight এর আমি দরকার কি একবার আছে? সায়নের কাছে যাবো, তারপর কৌস্তবের কাছে আসছি। এটা ঠিক বিজেপির প্রতিনিধি বলছেন যে দিল্লিতে আমরা সব এক মঞ্চে বসে থাকি, অথচ ঘটনাচক্রে আমরাই একমাত্র যাদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনোদিন মন্ত্রিসভা তৈরি হয়নি, কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি। আবার বিজেপির সাথে মন্ত্রিসভা তৈরি হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব হয়েছে, সব বাচ্চাবেলায় রামায়ণ মহাভারত টম অ্যান্ড জেরি তোমার জোট ইত্যাদি সঙ্গীরা ঘোরাতে বলতে পারবে না দেখেছিলাম। বাসের জন্য। এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে দেখো ইনি আজকে যে কথা আলোচনা হচ্ছে, এ নিয়ে আজকে অস্বীকার করবার কোনো জায়গা রয়েছে? একটা আস্ত শিক্ষা দপ্তর, তার বিসিএস অফিসার আইএস অফিসার থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডিং উপাচার্য ছিলেন যিনি, যে সময়তে সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে উপদেষ্টা কমিটির মাথায় যারা বসেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সামগ্রিকভাবে সবাই এই মুহূর্তে জেলের ভাত খাচ্ছে। এটা তো এতদিন তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছে, আজকে তো ঢোক গিলে বলতে হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে আমি বহিষ্কার করে দিলাম কেন? না ওই যে তুমি বলছিলে মমতা পন্থী অভিষেক পন্থী, আমি তোমাকে উদাহরণ দিয়ে এখন বলে দিচ্ছি। পার্থ চট্টোপাধ্যায়কে ধরে একদম বহিষ্কার, বলে টাকা পাওয়া গেছে, টাকা দেখতে পাওয়া গেছে। আরে ভাই, টাকা দেখতে পাওয়া গেছে কি বলছো তুমি? যদি প্রিয় মল্লিকের সম্পত্তি খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন আস্তে আস্তে লোক তো কমছে, ছোট হচ্ছে, লোক কমছে। আমি তোমাকে অন্য আরেকটি কথা বলছি, এই যে কথা বলছিল যে সিপিএম শূন্যতে সিপিএম এর যা না অসুবিধা আছে, তৃণমূল বিজেপি ইত্যাদি যা সিপিএম 000 করছে, এখন ধরো হঠাৎ করে এমনি তো বালুদা যিনি গেছেন জেলের মধ্যে, ধরো জেলের মধ্যে গিয়ে বসে আবদার করে বসলো, আমি সিপিএম এর সাথে খাবার খাবো না, তুমি আমাকে এমন জেলে রাখো, আমি সিপিএম এর সাথে ওখানে চা মুড়ি কিচ্ছু খাবো না। ওই হাসতে হাসতে বলবে এখানে ওরা শূন্য, ওরা এখানে নেই। আমাদের কথা খুব স্পষ্ট,
এই ছেদ যুক্তি সুশান্ত ঘোষ আমাদের সারা পেয়ে আমাদের গেছে কথা খুব স্পষ্ট, ছেদ সুশান্ত যুক্তি ঘোষ এখন জামিনে আছে। ছেদ যুক্তি হ্যাভ সাম কার্টেসি বলবার সময় আমি বলছি এই আমি ছেদ দেখেছি যুক্তি এই রাজ্যের বুকে দাঁড়িয়ে এতগুলো দুর্নীতির পরে, যে তুমি একটা কথা বললে যে অনেক দূরদর্শী সরকার, খাদ্য দপ্তর থেকে একজনকে সরিয়ে দিল যে সেই সময় দুর্নীতি করেছিল, শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দিল যে সেই সময় দুর্নীতি করেছিল। আমি দুটো কথা বলছি, এক, সরিয়ে দিয়ে কি এটা বোঝানো হলো যে শিক্ষা দপ্তরে যা করবার ছিল করে ফেলো, যে এখন অন্য দপ্তরে যাও, শিল্প দপ্তরে, আর ওখানে যা করে গেছে রাজীব, এবার গিয়ে তুমি বন দপ্তরে বসো? আমাদের কথা খুব স্পষ্ট, আমাদের দেশের একটা সংবিধান আছে, সেই দেশের সংবিধানের ওপর হাত রেখে একটা সরকার চলে। সেই দেশের সংবিধান বলছে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে যে ক্যাবিনেট বা কাউন্সিল অফ মিনিস্টার, তার মাথায় থাকেন প্রাইম মিনিস্টার। আমাদের রাজ্যের ক্ষেত্রে সমান একটা মন্ত্রিসভা চলে, তার মাথায় থাকে আমাদের রাজ্যের ক্ষেত্রে হচ্ছে তোমার মুখ্যমন্ত্রী। আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, এবং এটা খুব ভাইরাল এই মুহূর্তে দাঁড়িয়ে। এই ডিজিটালাইজেশন অফ রেশন কার্ড, এই গল্প আসবার পরে রাজ্যের সরকার ক্যাগের কাছে, রাজ্যের সরকার কন্ট্রোলার অডিটর জেনারেলের কাছে কোনো রকমের কোনো তথ্য দিয়ে পাঠায়নি। তার পরবর্তী সময়তে মুখ্য সচিবের কাছে তথ্য তলব করা হয়েছে, সেখানেও দেয়নি। আমাদের কথা খুব স্পষ্ট, মুখ্য সচিবের এত বড় ক্ষমতা হতে পারে না যে মুখ্য সচিব বলবে আমি তোমাকে তথ্য দেবো না। আবার এটাও ঠিক, মুখ্য সচিবের মাথায় একমাত্র মুখ্যমন্ত্রী আছে, মুখ্য সচিবের ওপরে আর কেউ নেই। তাহলে কি করে আজকে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার থেকে শুরু করে সবাই এই দায় থেকে বেরিয়ে আসতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবিলিটি নিতে হবে। রাজ্যের উৎপাদন হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, আর কোটি কোটি টাকা দুর্নীতিতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। গুরুতর প্রশ্ন, প্রদীপ্তের জবাব দেবেন। আমি খুব পরিষ্কারভাবে বলছি, সায়ন এত সহজে সবকিছু বুঝে যাচ্ছে, কিন্তু কোর্ট এখনো অবধি বুঝতে পারছে না। আমি বলছি তো, কোর্ট এখনো বুঝতে পারছে না, সিওজিও বুঝতে পারছে না। বুঝতে পারছে কে? জাস্টিস গাঙ্গুলি। সেই জাস্টিস গাঙ্গুলি, আমি এই প্রশ্নের উত্তরই বলছি, সেই জাস্টিস গাঙ্গুলির যে কেসটা আছে, সেই কেসটা এরা দেখাচ্ছে কি, এটা সায়ন যখন দেখাচ্ছে, সায়নের ক্যাগের উত্তরটা দিয়ে দিই। 2007-8 কি রিক্রুটমেন্ট হয়েছিল না, যেটা 16-17 সালে এসছিল, সেটা নিয়ে কি হলো? বিধানসভায় আলোচনা করেছিল। আমার দরকার নেই, আমি বলছি তৃণমূলকে তো তোমরা দোষী বানিয়ে দিয়েছো, মুখ্যমন্ত্রীকে দোষী বানিয়ে দিয়েছো, এবার দায় নেবে না, এবার দায়টা নেবে না। সমস্যাটা হচ্ছে ক্যাগের ওই রিপোর্টে এবার দায়টা নেবে না। আমাকে কি আলোচনা করলাম বা না করলাম, চাকরি খারিজ করার জন্য প্রথমে বললো 36,000 চাকরি খারিজ হয়ে গেল জাস্টিস গাঙ্গুলি, সেটা নেমে এলো 33,000 না 32,000, সুপ্রিম কোর্টে গেল, বললো কোনো চাকরি খারিজ হবে না। আমাকে 1 মিনিট সময় দাও। আমিও বুঝতে পারছি না কথাটা, আমাকেও বুঝতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, যেহেতু এখানে একমাত্র প্রদীপ্ত শাসক দলের অর্থাৎ তৃণমূলের মুখপাত্র, আনইন্টারাপ্টেড 1 মিনিট ওকে সময় দেব, কেউ কথা বলবো না এই প্রশ্নের উত্তরটার জন্য। যে প্রশ্নের উত্তর আমি বামফ্রন্টের কোন প্রশ্নের উত্তর, যেটা আমি জানি না ও কি দেখাচ্ছে, যেটা আমি জানি না কি দেখাচ্ছে। একটা কাগজ এরকম করে গৌতম বাবু দেখিয়ে দিয়েছিল, এই পোড়া কাগজ, এই কাগজটা নিলাম ভাই, গৌতম দেব দেখিয়েছিল, আমি বারবার দেখেছিলাম পোড়া কাগজ, একটা দিস্তা পোড়া কাগজ। সেই পোড়া কাগজের ইতিহাস গৌতম বাবু এখন প্রায় শয্যাশায়ী হয়ে রয়েছেন, ওনার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। তার ছেলে রাজনীতি করছে, ফলে পরিবারতন্ত্রের তথ্য তারা দিতে পারবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই পোড়া কাগজের তথ্য আমি এখনো দিতে পারলাম না কোর্টের কাছে। সায়নের একটা কোন স্ক্রিনশট সায়ন এখানে দেখাচ্ছে, যেটা সায়ন কোর্টে পেশ করুক না, কোর্টে পেশ করে সায়ন দেখিয়ে দিক যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিযুক্ত, আমি সায়নের টাকা দিয়ে দেবো, সমস্ত টাকা আমার মাইনের থেকে আমি সায়নের টাকা দিয়ে দেবো, এবং সেটা চেকে পেমেন্ট হবে। আমি এই দাবি নিয়ে বলছি সায়ন আমার হয়ে কেস করুক, এইটা যে সায়ন আমাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করুক। উত্তর নিশ্চয়ই 1 মিনিটে পেয়ে গেছেন। আমার কথা হচ্ছে প্রদীপ্তদা দুর্নীতিগ্রস্ত, এই প্রশ্ন কেউ করেনি। আমি তোমাকে আবার অন রেকর্ড সমস্ত দায়ভার গ্রহণ করে বলছি, এটা বিশ্বনাথ গোস্বামী একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, তিনি প্রথমে আরটিআই করেন খাদ্য দপ্তরের কাছে জানবার জন্য আধার কার্ডের সাথে লিঙ্ক হওয়ার পরে কত কি ক্যান্সেল হয়েছে ইত্যাদি ইত্যাদি, সামগ্রিকভাবে ডিজিটালাইজেশন অফ রেশন কার্ড। আমি তোমাকে যেটা দেখাচ্ছি, এটা ক্যাগের আরটিআই এর রিপ্লাই, যেখানে আরো বলছে কন্যাশ্রী প্রকল্প, ডিজিটালাইজেশন অফ রেশন কার্ড,
এই সমস্ত কিছুর কোনো তথ্য সাপ্লাই হয়নি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তার পরবর্তী সময় মুখ্য সচিবের কাছে তথ্য চেয়ে পাঠানো হয়েছে, মুখ্য সচিব তথ্য দেয়নি। তাহলে আমাদের প্রশ্ন, মুখ্য সচিবের ওপরে একমাত্র মুখ্যমন্ত্রী আছে, মুখ্য সচিব আর কারোর কাছে বাউ ডাউন নন। তাহলে মুখ্য সচিব এই যে তথ্যটা পাঠালেন না, এই তথ্য যদি তখন পাঠাতো তাহলে রেশন দুর্নীতির মামলা 2015, 16, 17-তে ধরা পড়তো, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, যে কথা এখন বললেন যে গৌতম দেব কাগজ তুলে দেখিয়ে দিয়ে বলেছিলেন এই হচ্ছে দুর্নীতি হয়েছে, সেই সময় আরেকটা নাম বলেছিলেন, একমাত্র লোক, তার নাম উপেন বিশ্বাস, যে সেই টাকা গ্রহণ করেনি। পরবর্তীকালে উপেন বিশ্বাস এখন একই কথা বলছে, এই কথা নিয়ে আলোচনা করবার কোনো প্রয়াস নেই। আমি এর উত্তরটা সত্যি আমরা পাবো, যে কাগজটা দেখিয়ে দিচ্ছে গৌতম দেব উপেন বিশ্বাস টাকা নেয়নি, তারপরেও সেটা কোর্টে প্রডিউস হচ্ছে না। এরা নাকি আদালতে আইন চাকরি হওয়ার পরেও আদালতে গিয়ে কেস করে দাও, টাকা নাও। আমি তাই বলছি, আমি আসছি, আমি তোমার পেমেন্ট করবো। এক মিনিট, না না সায়ন, এক মিনিট, সায়ন এক মিনিট, সায়ন এক মিনিট, না না প্রদীপ্ত, প্রদীপ্ত এই আলোচনা থামবে না, সায়ন এই আলোচনা থামবে না, না না সায়ন, না না প্রদীপ্ত বলতে যাই, বুঝতে পারিনি তোমাদের স্বভাব হচ্ছে সবকিছুতে দুর্নীতি দেখতে চাও, দুর্নীতি দেখিয়ে দাও না, না 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 তুমি দুর্নীতি দেখিয়ে দাও। আরে প্রমাণ করতে পারছো, প্রদীপ্ত একটু আসছে, বড় কাজটা নিচ্ছ, তারপরেও তোমাদের সায়ন একটু আসছে, প্রদীপ্ত আসছে। আমি এটা পরিষ্কার একটা প্রশ্ন উত্থাপন করেছেন, তাহলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত বলছেন এটা বেসলেস, অর্থাৎ এই যে প্রশ্ন উত্থাপন হয়েছে এটা জানি না, আমি ফার্স্ট এবং লাস্ট বলছি আমি এটা জানি না। ধন্যবাদ। আমি প্রথমেও বলেছি এটা আমি জানি না, একদম প্রথমে বলেছি, কিন্তু আমার বক্তব্য যদি ওর কথা সত্যি হয়, হি নিড টু প্রুভ ইট না, কি প্রুভ ওকে প্রুভ করতে হবে। আচ্ছা আমরা এই নিয়ে বলছি দুর্নীতির সঙ্গে, আমরা এই নিয়ে পরে আলোচনা করব, একেবারে শেষ হবে বেসিকটা। না না কংগ্রেসের মুখপাত্র বলতে পারছে না যে কোথায় বেসিকটা, বেসিক না মুখপাত্র বলেছি ভাই, মুখপাত্র একটু বেসিকটা। প্রদীপ্ত আমরা আলোচনায় ফিরে আসি। আমি বলছি ও বেসিক, আমি বলছি এর সঙ্গে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, তার ফেসবুকে এটা যে দুর্নীতির সঙ্গে চলে ওকে তো প্রুফ করতে হবে। অবশ্যই অবশ্যই এটা উকিল হচ্ছে নাকি এখানে উকিল না, যাই হোক আমি দুর্নীতির সঙ্গে যুক্ত হয় কিনা, এটা কি দুর্নীতির সঙ্গে যুক্ত? আরো প্রশ্ন রাখছি, আমি আবার বলছি এটা দুর্নীতির সঙ্গে যুক্ত। না উনি যে অভিযোগ করেছেন দুর্নীতির সঙ্গে যুক্ত, এখনো বলতে পারলো না। 2016 সালের ও একটা নেগেটিভ সেট করছে, আমি বলছি দুর্নীতির সঙ্গে যুক্ত কি যুক্ত না, যদি দুর্নীতির সঙ্গে যুক্ত বা যুক্ত না হয় তাহলে ওকে কোর্টে প্রডিউস করতে হবে। আমি কোর্টে প্রডিউস না করে আমাদের আরো অনেক কিছু আছে, ও যে বিভ্রান্ত করার চেষ্টা অনেক কিছু আছে। 2016 সালের 18ই জুলাই আমি তোমাকে প্রদীপ্ত স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই যে আপনি তথ্য দেখাচ্ছেন এই তথ্য কি দুর্নীতির সঙ্গে যুক্ত, হ্যাঁ কি না? এই তথ্য যদি দুর্নীতির সাথে যুক্ত না থাকে মুখ্য সচিব রিপোর্টটা পাঠাননি কেন ক্যাগের কাছে? তাহলে কেন সেটাই অবশ্যই প্রদীপ্ত আমরা প্রশ্ন উত্থাপন করেছি, প্রদীপ্ত আপনার সাথে রিপ্লাই না দেওয়ার কি সম্পর্ক থাকতে পারে? থ্যাংক ইউ সায়ন, আই থ্যাংক ইউ। মুখ্য সচিব কেন রিপ্লাই দেয়নি? পরিষ্কার হয়ে গেল সবকিছু। মুখ্য সচিবের রিপ্লাই, আমি এবার অন্য প্রসঙ্গে আসছি। আমি একটা সত্যি একটা কথা বলি, এই সব কথাতে সিপিএম এর ভূত তো বরুণ বিশ্বাসের লড়াইটা কিন্তু সিপিএম এর সমাজ বিরোধীদের বিরুদ্ধে ছিল, তার হত্যাতে জ্যোতিপ্রিয় মল্লিকের নামটা জড়ালো কেন? আমি খুব ভাগ্যবান প্রদীপ্ত মুখোপাধ্যায় ওই এলাকাটা খুব ভালো চেনেন, ওই এলাকায় উনি বড় হয়েছেন। প্রদীপ্ত নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবে। না সত্যি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়ালো কেন আমিও বুঝতে পারছি না, আমি আজ অবধি বুঝতে পারছি না কেন জড়ালো। কারণ 13 সালের থেকে সেই মামলা চলছে, 8 জনের যা কিছু একটা শাস্তি ফাস্তি হলো, তারপরে কি এগুলো আইনজীবীরা বলে দিক না, এখানে 3-3টে আইনজীবী আছে, অনেকে জেনেও জানতে চায় না, অনেকে ভাবে হচ্ছে শুটিয়া গণধর্ষণের সাথে হচ্ছে এই মার্ডার লিঙ্ক করা হয় না, কিন্তু খাল সংস্করণ জানো তো কোন খালটা, যাই হোক খাল সংস্কারের জন্য 30 কোটি টাকা এসেছিল, সেই টাকার ভাগ কে নেবে, কি হবে, লুটপাট হবে, সেটাকে আটকানোর চেষ্টা করেছিল বরুণ বিশ্বাস। তার জন্য কোনো পরিবার বলে বডিটা পড়েছিল, গুলি করা হলো, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায়, এবং আজ পর্যন্ত 2013-12 সালের ঘটনা, এবং আজ পর্যন্ত সেই ঘটনায় তোমার মানে কেসটা কমিট হলো না।
ট্রায়াল স্টার্ট হলো এটা কেন? এটা কেন সত্যি হলো না? দুঃখের। কেন ট্রায়াল স্টার্ট হলো? এক্সকিউজ দিচ্ছে, জাজ নেই, কোর্ট ট্রান্সফার কেন হলো না? আসলে এবার আরও একটা কামদুনি হচ্ছে, জানো তো। কামদুনি যেমন পুলিশ অত্যন্ত ভালো তদন্ত করেছিল দোষীদের ছেড়ে দেওয়ার জন্য, বরুণ বিশ্বাসটাও সেরকম ঢাকা দেওয়া হলো যাতে আমাদের এই বালুর মতো লোকজন বেরিয়ে যেতে পারে। আর পাশে দাঁড়িয়ে সায়ন নিশ্চয়ই সায়ন যখন বলবে শুটিয়া গণধর্ষণ নিয়ে সায়ন শুরু করলে মনে হয় ভালো হয়। পরবর্তীকালে অবশ্য সেই লোকটা তৃণমূলেও গেছিল। সায়ন, কি মনে হয়? আমি শুটিয়ার গণধর্ষণ, আমি নিজে সেই সাংবাদিকতা করার কারণে আমি শুটিয়াতে অনেকবার গেছি। আমি ওই মুখগুলো মনে পড়ছে, প্রত্যেকের মুখ মনে পড়ছে। তখন তারা বালিকা ছিলেন, এখন নিশ্চয়ই তারা যে যার মতো প্রতিষ্ঠিত। কিন্তু বরুণ বিশ্বাস, জেসিকা লাল মার্ডার কেস যদি আবার খুঁড়ে বার করে দোষীরা শাস্তি পায়, বরুণ বিশ্বাসের ফাইল কি ধুলো ঝেড়ে আবার উঠে আসবে? বাংলার বুকে এই আমরা যেখানে বসে আছি এখান থেকে কিছু মিটার দূরে পার্ক স্ট্রিটের বুকে ধর্ষণ হওয়ার পরবর্তী সময়তে যে আইপিএস অফিসার এটা সাজানো ঘটনা নয়, ধর্ষণ হয়েছে এটা প্রমাণ করে দেওয়ার পরে তাকে ট্রান্সফার করে তার নিচের পোস্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখো আজকে অদ্ভুত বিষয়, বরুণ বিশ্বাসের বাবা, বরুণ বিশ্বাসের দিদি, তারা সবাই দাবি করছেন যে এই খুনের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল। আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে একটা সিনেমা, বাংলার বুকে হেভি সিনেমা হয়েছিল। এই সিনেমাটার নাম হচ্ছে প্রলয়। এই সিনেমার যিনি ডিরেক্টর তিনি বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি হচ্ছেন রাজ চক্রবর্তী। দেখো অদ্ভুত বিষয়, বরুণ বিশ্বাসের বাড়ির লোক বলছে খুনের পিছনে আছে জ্যোতিপ্রিয় মল্লিক। তুমি এই যে দেখো, গোটা সিনেমা দেখলে তুমি বুঝতে পারবে। এই সিনেমাতে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে বরুণ বিশ্বাসকে যে খুন করছে তার ঝান্ডার রং লাল। আমি তোমাকে ওই জন্য দেখাচ্ছি ছবিটা, তুমি দেখো ভালো করে। তার ঝান্ডার রং লাল, সে লাল পার্টি করে, স্লোগান দিচ্ছে, অবিকল মনে হবে যেন সিপিআইএম। আসলে তুমি সামগ্রিকভাবে যদি সেই সিনেমাতে অভিনয় করছেন রুদ্রনীল, সেই সময়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই সময়তে মিমি চক্রবর্তী, এখন যাদবপুরের সাংসদ। সামগ্রিকভাবে শুধুমাত্র যে বরুণ বিশ্বাসকে বিচার ব্যবস্থা থেকে একেবারে শেষ, যেমন ভবিষ্যতের ভূত, তাই তো না, আমি সেই জায়গাতেই তো বলছি, মানে তৃণমূলের সবকিছু, এই দুর্নীতি, সিপিএম চুরি করেছে, এত কিছু করেছে, সব কিছু আছে। কেউ তো বারণ করেনি তাদেরকে জেলে ভরতে, কেউ বারণ করেনি, তারা ভরেনি কেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে, এই সব সিপিএম এ ভূত দেখার মধ্যে আমার শুধু একটা নিছক প্রশ্ন, মানে ধরুন যার বাড়িতে খুন হয়েছে সেই বাড়ির লোকজনরা তো বেস্ট পার্সন রাদার দ্যান রাজ চক্রবর্তী যে কারায়ের পেছনে আছে। তো তাদের বাড়ির লোকজন যখন ক্যাটাগরিক্যালি বারংবার, এবং এটা আজকে বলে বলছে না, জ্যোতিপ্রিয় মল্লিক সেই সময়তেও, যে জ্যোতিপ্রিয় মল্লিক আরো প্রভাবশালী, আরো ক্ষমতাসীন, সেই সময়তেও কিন্তু এই পরিবারবর্গ তাই বলেছে, তার বাড়ির লোকেরা সেই সময়তেও জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলেছে। তার যে সিপিএম এর দুষ্কৃতিদের বিরুদ্ধে যে লোকটার আন্দোলন ছিল, লড়াই ছিল, সংগ্রাম ছিল, সেই লোকটাকে মারার পেছনে কেন এক তৃণমূলের নেতা বা তৃণমূলের মন্ত্রী তার নাম উঠে আসে? অবশ্যই। আমি একেবারে শেষ, এই বিষয়ে কিছু বলার না, আমি ওই যে বললো না যে ন্যারেটিভ সিনেমার মাধ্যমে তৈরি হয়, তাহলে ও স্বীকার করে নিল যে ভবিষ্যতের ভূত নিয়ে সেটাই হয়েছিল। আমরা সেই ভবিষ্যতের ভূতেরই অপেক্ষা করছি, তার কারণ আমরা জানি একটা প্রলয় আসছে। অনেকে বিশ্বাস করেন ধর্মের কল বাতাসে নড়ে, আবার অনেকে বিশ্বাস করেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আর সাংবাদিকতার ইতিহাস বিশ্বাস করে সত্য যতই আপনি ন্যারেটিভ বলুন, বর্ণনা বলুন, যতই আপনি মুছে দিন না কেন, সত্য ঠিক বেরিয়ে আসবে, উদ্ঘাটিত হবে। এখনো আমি এখানে বসে দেখতে পাচ্ছি সেই সুদর্শন যুবককে, বাম আমলে যিনি লড়াই করেছিলেন, যারা গণধর্ষণ করেছিলেন তাদের বিরুদ্ধে। আমি দেখতে পাচ্ছি এখানে বসে একটি বাংলা মাধ্যম অর্থাৎ বাংলা মিডিয়াম স্কুলের আদর্শ শিক্ষক, তরুণ সুদর্শন, অসাধারণ কবিতা আবৃত্তি করতে পারেন, আমার আপনার মতো সব সময় বিভিন্ন বিষয়ে তার আগ্রহ রয়েছে, সেই মানুষটিকে, যে মানুষটিকে গাছতলাতে খুন করে দেওয়া হয় সবার সামনে, লুটিয়ে পড়লেন তিনি। তার শরীর থেকে শুধু রক্ত বেরিয়ে গেল। যারা চিকিৎসক তারা বলছিলেন তাকে যদি ঠিক সময় উদ্ধার করে আনা যেত তাহলে বোধহয় বাঁচানো যেত। মুশকিলটা কি জানেন? সেই সময় একটা লোক এগিয়ে আসেনি। ভয়, একটা ভয় যে বরুণ বিশ্বাসকে যদি তাকে বাঁচানোর চেষ্টা করি তাহলে আমিও মরে যাব। প্রশ্ন হচ্ছে, কে সেই ব্যক্তি যার আতঙ্কে সেদিন গাছতলায় কেউ এগিয়ে আসেনি? আর এটাও ঠিক কথা, বরুণ বিশ্বাসের মৃত্যুর পর তার পরিবার বলছেন অনেকে সেই সময় এসেছিলেন প্রতিবাদ, বিদ্রোহ এবং আন্দোলনের অঙ্গীকার নিয়ে, তারাও কথা রাখেনি।
আজকে টাফ টক বিতর্ক এখানেই শেষ করছি। ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে, তার কারণ ভবিষ্যতের ভূত না প্রলয় কোনটা দেখব আমরা সবাই দাঁড়িয়ে আছি। বরুণ বিশ্বাসের ফাইল কি আবার ওপেন হবে, এ নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, যুক্তি, বিশ্লেষণের জন্য। টাফ টক টাফ ফাইট এখানেই শেষ করছি, টাফ টক বিতর্ক এখানে শেষ করছি, কিন্তু এ বিষয়ে আমরা আবার বসবো। আপাতত বিদায় নিচ্ছি, আমরা সঙ্গে থাকুন, আপনারা দেখুন R+ নিউজ, সবার আগে সবার পাশে।